নমস্কার আমার প্রিয় দিদি বোনেরা বন্ধুরা, রিয়াল ব্লগার মাম্পি চ্যানেলে সবাইকে স্বাগত। যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছো সবাইকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আয়ুষ্মানকে সকাল সকাল স্কুলে পাঠিয়ে দিয়ে এখন হালকা কিছু ব্রেকফাস্ট করে নেব, যেহেতু অনেক সকালে আমরা দুজনেই ঘুম থেকে উঠি। ওকে স্কুলে পাঠানোর জন্য দৌড়াদৌড়ি থাকে, তারপরে আয়ুষ্মানের বাবা দিয়ে আসে, তো খুব তাড়াতাড়ি খিদেটা পাওয়া কিন্তু স্বাভাবিক। তো এত তাড়াতাড়ি আর কি বানাবো, ভাবলাম যে পুরনো দিনের খাবার একটু বানিয়ে নিই। এইভাবে ছোটোবেলা মা মুড়ি দিয়ে নারকেল কুড়িয়ে তারপরে ঘি দিয়ে চিনি ছিটিয়ে মাখিয়ে দিত, তো খেতে বেশ ভালো লাগতো। ঘরে নারকেল ছিল, আর আয়ুষ্মানের বাবা যেহেতু 11টা নাগাদ অফিসে বেরিয়ে যাবে, খুব একটা ভারী খাবার ও খাবে না, তো ভাবলাম এই খাবারটাই খুব ভালো। আর চাও আজ আর খাবে না, বলছে চা খাবো না। এখন দুধ চা তো একদমই খাই না, আর শীতকালে রোজ রোজ চা খাওয়া হয়। আমি তো সব সময় বলি আমার ঘরে তো রোজ সেইভাবে চাটা করা হয় না। তো এই তো সকালের ব্রেকফাস্ট করার পরে এখন অনেকগুলো জামা কাপড় ছিল, সেগুলো ধুয়ে দিয়েছি। বাইরে যখন ঝলমলে রৌদ্র উঠে আমার কাজ করার এনার্জিটা অনেকটাই বেরিয়ে যায়। তো এখন রান্না বান্না করব। অনেকেই আমাকে জিজ্ঞেস করো এই লোহার কড়াইটাতে রান্না করে কতটা সুবিধে। তো প্রত্যেক দিন ব্যবহারের ক্ষেত্রে এই লোহার কড়াই সবথেকে ভালো আমি বলবো, কারণ দেখবে আমার কিন্তু অনেক ননস্টিকের কড়াই আছে, কিন্তু সেগুলো আমি রোজ ব্যবহার করি না, প্রয়োজন মতো সব কিছুই ব্যবহার করি। কিন্তু যদি ননস্টিকের কড়াইতে তোমরা খাবার খেতে না চাও বা রান্না করতে না চাও, সেক্ষেত্রে কম তেলে কিভাবে রান্না করা যায়। তো এই যে লোহার কড়াইগুলো এত ভালো, খুব অল্প তেলে কিন্তু রান্না হয়ে যায় আর কড়াইয়ের নিচে লেগেও যায় না। তো ছোটো যেই কড়াইটা আছে ওটাতে রান্না করে আমার এত ভালো লাগে, আমি সেম আরেকটা বড় কড়াই কিনে নিয়ে এসেছি। ভেবেছি যে আর রেগুলার যে অ্যালুমিনিয়ামের কড়াইগুলো ব্যবহার করি সেগুলো খুব একটা ব্যবহার করব না, কারণ সেগুলোতে আমার খুব বেশি তেল ইউজ হয় আর কি। তো লোহার কড়াইতেই ব্যবহার করব। তো যার জন্য আরেকটা কড়াই কিনে নিয়ে এসেছিলাম। নতুন বাসনপত্র আনার পর গরম জলে একটু ফুটিয়ে নেওয়াটা ভালো, বিশেষ করে খাবার রান্নাবান্না যেগুলোতে করা হয়, কারণ যতই ভালো করে মাজো না কেন কিছু না কিছু ব্যাকটেরিয়া কিন্তু থেকেই যায়, যেহেতু বাইরে পড়ে থাকে ধুলোবালিতে। তো যার জন্য আমি সবসময় গরম জল দিয়ে আগে ফুটিয়ে নিই, তারপরেই ব্যবহার করি। একটুখানি ডিশ ওয়াশ দিয়ে দিয়েছি, তার সাথে জল দিয়ে দিয়েছি। এখন ভালো করে জলটা ফুটিয়ে নেব, তারপরে কড়াইটা মেজে ব্যবহার শুরু করব। তো যে কোনো জিনিস যেটা রান্নার কাজে খাওয়ার কাজে ব্যবহৃত হয় বাসন, আমি কিন্তু এভাবেই ইউজ করি। ননস্টিকের কড়াইয়ে রোজ রোজ খাওয়া স্বাস্থ্যসম্মত নয়, একদম তাই। আর আমি ব্যবহার করি ঠিকই, কিন্তু রোজ একদমই ব্যবহার করি না। কিন্তু কম তেলে আমরা যারা রান্না করতে চাই বা তেল অনেকটা সাশ্রয় করতে চাই, তাদের জন্য বলছি এই ধরনের লোহার কড়াইগুলো তোমরা ব্যবহার করতে পারো। আর তার সাথে প্রথম 1-2 দিন হয়তো নতুন নতুন কেনার পরে গেলেও যেতে পারে আর কি, কিন্তু পরের দিকে এত ভালো আর কি মাছ ভাজা বা যে কোনো রান্নাবান্না হয় একটু কড়াইতে লেগে যায় না। তো এখানে আজকে গোটা মশলা দিয়ে মাটন রান্না করব। গোটা মশলা বলতে মশলাগুলো আমি একটাও বাটিনি, কারণ হাতে আমার একদম সময় তেমন ছিল না, ঘরে প্রচুর কাজকর্ম ছিল। এইভাবে গোটা মশলা দিয়ে রান্না করলেও একটা দারুণ অন্যরকম টেস্ট হয়। বিশেষ করে রসুন যদি এইভাবে গোটা দেওয়া যায়, তাহলে দেখবে মাংসর থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, আর কষাতে কষাতে কিন্তু এই রসুন পেঁয়াজ সবগুলো গলে যাবে। তো যেই যেই পরিমাণে দরকার মশলাগুলো আমি এখানে দিয়ে দিলাম। তারপরে তেল খুব অল্প পরিমাণে দেব, হাফ কাপের থেকেও কম তেল দেখো এখানে দিয়েছি। 2.5 চামচের মতো আমি তেল দিয়ে নিলাম, দিয়ে পুরো রান্নাটা করব সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম যে খুব অল্প তেলে আসলে এই লোহার কড়াইটাতে রান্না হয়ে যায়। বেশ কিছুদিন ব্লগ দিতে পারিনি ঠিকই, সবার মনে জানি একই প্রশ্ন যে মাঝে মাঝে কোথাও উধাও হয়ে যাই আমি। ব্যাপারটা তেমন নয়, মানুষের বিপদ আপদ কখন কিভাবে আসে কেউ বলতে পারে না, তেমন একটা ঘটনা আমার জীবনে ঘটে গিয়েছে। তো আসলে সেই পরিস্থিতিতে কোনো কিছু ব্যাখ্যা দেওয়ার বা বলার জানানোর মতো পরিস্থিতি বা মানসিক অবস্থা কিছুই ছিল না। কিন্তু হয় না, সময় তো কারোর জন্য থেমে থাকে না, চলতেই হবে। মামা, আমি না এক্সিলেন্ট পেয়েছি। এক্সিলেন্ট পেয়েছো?
বাহ, ভেরি গুড। আয়ুষ্মান স্কুল থেকে এসে প্রত্যেক দিন স্কুল যাওয়া থেকে শুরু করে ফেরা পর্যন্ত যা যা ঘটেছে ওর সাথে, কি করেছে না করেছে, ক্লাসে কি হয়েছে, সমস্ত কিছু আমার সাথে শেয়ার করবে। আগে কিছুই বলতে চাইতো না, তারপর অনেকটা সময় লেগেছে ওকে আসলে এই জায়গাটায় আনতে। ভীষণ চুপচাপ ছিল এক সময়, কোনো কিছু আমার সাথে শেয়ার করতো না। তো অনেকটা সময় আসলে ওর সাথে কাটানোর পরে, ওকে অনেক কিছু বোঝানোর পরে এখন ও সব কিছুই শেয়ার করে। তো এই তো দুপুরের রান্নাবান্না, আসলে এটা দুপুরের রান্নাবান্না, কিন্তু আমি সকালবেলা আয়ুষ্মান ওর বাবাকে এটাই খেতে দিয়েছিলাম 11টা নাগাদ, যখন আয়ুষ্মান স্কুল থেকে এসেছিল, কারণ ওর বাবা চলে যাবে অফিসে আর ও স্কুল থেকে এসে তো ভাত খায়। কখন কার কি হয়ে যায় তা তো বলা সম্ভব নয়। তো সেটাই বলছিলাম, বেশ কিছুদিন আমি তো ব্লগ দিতেই পারিনি, কারণ হলো আমার মায়ের বাবা মানে আমার দাদু আর আমাদের মধ্যে নেই। কিছুদিন হলো উনি আমাদের সবাইকে ছেড়ে উনি চলে গেছেন অন্য দুনিয়াতে। যেখানেই থাকুক যেন ভালো থাকে, ওনার আত্মার শান্তি কামনা করি। তো এরকম একটা পরিস্থিতিতে ব্লগ করা, তোমাদেরকে কিছু জানানো আমার একদমই মানে সম্ভবই ছিল না, মানসিক সেই অবস্থা ছিল না। কারণ আমার মা সবসময় দাদুর খুব কাছের ছিলেন, সবসময় মানে বাবার খেয়াল রাখা, বা হয় না মেয়েরা খুব বাবার আদরের, তো তেমনই ছিলেন আমার মা। তো মাকে সামলানো আমার জন্য এতটাই মুশকিল হয়ে গিয়েছিল যে অন্য কিছু ভাবার মতো আমার মানসিক অবস্থাই ছিল না। তো যাই হোক, পৃথিবীতে দেখো যাই হয়ে যাক না কেন, সূর্য কিন্তু তার আপন নিয়মে উঠছে সকালে, চাঁদও আপন নিয়মে উঠছে। কারো জন্য কোনো কিছু থেমে থাকে না। যখন আমাদের কাছের মানুষগুলোকে আমরা অনেক ভালোবাসি, তখন ভাবি এরা যদি চলে যায় বা না থাকে তাহলে কিভাবে বাঁচবো, হয়তো বাঁচতেই পারবো না। কিন্তু তারপরেও সেই নির্মম সত্যটাকে মেনে নেই এবং আমরা বেঁচেও থাকি। এটা আসলে আমার কথা নয়, এটা আমার মায়ের কথা। আমার মা বারবার এই কথাটা বলছিল যে মা সবসময় মনে করতো মায়ের বাবা মাকে মা যখন হারাবে হয়তো মা বাঁচতেই পারবে না। কিন্তু দাদু চলে যাওয়ার পরে মা দেখলো খুব কষ্ট পেয়েছে, মানতে পারছে না ঠিকই কিন্তু মরে যায়নি। আর সেই মানুষটার চলে যাওয়াটা, না থাকাটা মেনে নেওয়া, আর সেগুলো মেনে নিয়ে পথ চলাটা হয়তো আরও বেশি কঠিন যখন সেটা প্রশ্ন আসে বাবা মায়ের। বাবা মা না থাকাটা যে কত কষ্টের, সত্যি আমি ছোটবেলা থেকেই এটা জানতাম, অনুভব করতাম ঠিকই যখন কারো দেখতাম, কিন্তু আমার মাকে যখন দেখেছি বাবা হারিয়ে আমার মা কতটা কষ্ট পেয়েছিল, তখন মনে হয় বাবা মাকে আরও বেশি করে ভালোবাসি যতদিন ওনারা বেঁচে আছে। আমি চেষ্টা করব যেন আমার কোনো কাজে তারা কোনো কষ্ট না পায়, বা যতটা সামর্থ্য আমার দ্বারা ততটা তাদেরকে সাহায্য করা বা পাশে থাকা, তাদেরকে ভালো রাখা। আসলে কিছু কিছু অনুভূতি আর কিছু কিছু কথা আছে সেটা সাবলীলভাবে বলা যায় না, তাই হয়তো আমার গলাটা বা আমার কথাগুলো একটু আটকে আসছে। এখানে ভিনিগার দিয়ে ছানা ফাটিয়ে নিয়েছি, ভেবেছিলাম একটু রসমালাই করব। আর ছানাটা খুব সুন্দর করে ফাটিয়ে নিয়েছি, দেখেছো তোমরা। এখানে দেখো ছানাটাকে খুব ভালোভাবে মথে নিলাম 7 থেকে 8 মিনিট ধরে, যেন একটুও দানা না থাকে। কিন্তু রসমালাই বানানোর সময় খুব বেশি করে যদি ছানাটাকে মথে নেওয়া যায় তাহলে ফ্যাটটা বেরিয়ে যায়, আর রসমালাইয়ের যে মিষ্টিগুলো আছে সেগুলো কিন্তু শক্ত হয়ে যায়। তাই 7 থেকে 8 মিনিটই যথেষ্ট, এর বেশি করে মথার দরকার নেই। তো এখানে ছোট ছোট করে আমি গোল গোল লাড্ডু পাকিয়ে নেব, কারণ এগুলো যখন জলের মধ্যে ছাড়বো গরম জলে তখন কিন্তু ডাবল সাইজ হয়ে যাবে। আর এখানে শিরাটা তৈরি করে নেব রসমালাইয়ের জন্য। শিরার মধ্যে দেখো 1 কাপ আমি চিনি দিয়েছি আর 4 কাপ জল দেব। রসমালাইয়ের যে মিষ্টিটা আমি শিরাতে দেব তার জন্য শিরাটা একটু পাতলা হতে হবে, ঘন শিরা হলে কিন্তু ভালো হবে না। তো এখানে 4 কাপ জল দিয়ে নিলাম। এইবার জলটাকে চিনির সাথে খুব ভালোভাবে ফুটিয়ে নেব, মানে শিরাটা তৈরি করে নেব। 7 থেকে 8 মিনিটের মতো আমি জলটাকে ফুটিয়ে নিয়েছি। এইবার
আমি যে মিষ্টিগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম। এবার ঢাকা চাপা দিয়ে 7 থেকে 8 মিনিটের মতো মিষ্টিগুলো আমি সেদ্ধ করে নেব। দেখো একটা মিষ্টিও ভাঙেনি, এত সুন্দর হয়েছে ছানাটা বানানো আর মথা, যার জন্য একটুও কিন্তু ভাঙেনি। আর সেদ্ধ হয়েছে মিষ্টিগুলো এটা বোঝার জন্য ঠান্ডা জলের মধ্যে মিষ্টি একটা দিয়ে দিলাম। সেটা যদি উপরে ভেসে থাকে তাহলে বুঝবে যে মিষ্টিটা সেদ্ধ হয়নি, আর যদি জলের মধ্যে ডুবে যায় তাহলে ভাববে মিষ্টিটা পারফেক্টলি সেদ্ধ হয়েছে। আর এখানে দেখো একদম স্পঞ্জি হয়েছে, এত সুন্দর হয়েছিল মিষ্টিগুলো, নরম তুলতুলে স্পঞ্জি, একদম যেমন রসগোল্লা হয় রসগোল্লার মতো। তো এখানে আমি ছাঁকনির মধ্যে ছেঁকে নেব, কারণ এই যে রসটা আছে রসগুলো খুব ভালোভাবে নিংড়ে নিতে হবে, নয়তো যখন রসমালাই আমি গ্রেভিটা বানাবো তখন ভালো করে মিষ্টির ভেতরে গ্রেভিটা বা মালাইটা ঢুকবে না, আর খেতে কিন্তু অতটা ভালো লাগবে না। তার জন্য কিছুটা সময় আমি এই যে মিষ্টিগুলোকে ঠান্ডা তো করে নেবই, অবশ্যই তার সাথে রসটাকেও আমি ভালো করে ঝরিয়ে নেব। তো এই যে দেখো পারফেক্টলি মিষ্টিগুলো তৈরি হয়েছে। এইবার আমি তো 1 কিলো দুধ নিয়েছিলাম রসমালাই বানানোর জন্য, হাফ কিলো দুধ আমি ছানা ফাটিয়ে নিয়েছি আর হাফ কিলো দুধ আমি আলাদা করে তুলে রেখেছিলাম। তো এখানে দুধটা খুব ভালো করে গাঢ় করে জাল দিয়ে নেব। আমি এখানে আর পাউডার মিল্ক কিছু ব্যবহার করব না, এই দুধটাকেই কিছুটা সময় ধরে জাল করে করে ঘন করে নেব। আমার এই ধরনের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে বা আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক পরবর্তীকালে ব্লগ বানাতে আমাকে অনেক বেশি মোটিভেট করে। আর তোমাদের যদি মনে হয় ইউটিউবে আমি একটুখানি জায়গা করে নিই, তাহলে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইবও করে দিও, চাইলে ব্লগগুলোকে শেয়ারও করতে পারো। তো এখানে দেখো দুধটা ঘন হয়ে গেছিলো, তো আমি দিয়ে দিয়েছিলাম 2টো এলাচ গুঁড়ো করে, তার মধ্যে দিয়ে দিলাম কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক না থাকলে চিনিও দেওয়া যেতে পারে, আমার কাছে ছিল তাই দিয়ে দিয়েছি। কিছুটা জাফরান দিয়ে দিয়েছি কালারের জন্য, এটাও অপশনাল ছিল তাই দিয়ে দিয়েছি, আর কালারটা খুব সুন্দর আসে। তো দেখো দুধটা কতটা গাঢ় হয়ে গিয়েছে। এইবার মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। মিষ্টিগুলো দেওয়ার পরে আমি 7 থেকে 8 মিনিট গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। তাহলে এই যে গ্রেভিটা মানে মালাইটা খুব সুন্দর করে মিষ্টিগুলোর ভেতরে ঢুকবে, আর রসমালাইটা কিন্তু খুব ভালো হবে খেতে। আর রসমালাই ঠান্ডা করে ফ্রিজে রাখার পরে রসমালাইয়ের যে টেস্টটা আছে আরও বেশি করে বেড়ে যায়। তো আমি তাই করব, ঠান্ডা করে নেব তারপরে ফ্রিজে রেখে দেব। আর ফ্রিজে রাখলে এটা আরও গাঢ় হয়ে যাবে। যে যেমন কনসিস্টেন্সি পছন্দ করে সেভাবেই রাখতে পারে, কিন্তু আমার মনে হয় রসমালাইয়ের মালাইটা একটু যদি ঘন হয় তাহলে খেতে বেশি ভালো লাগে, একদম বেশ ক্ষীরের মতো একটা ব্যাপার থাকে, আর ফ্লেভারটা ভীষণই ভালো লাগে। আর এখানে দেখো মিষ্টিগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি, এর জন্য পারফেক্ট ছানা কাটানোটা খুব বেশি জরুরি। বাজারে রসমালাইয়ের মধ্যে তো বিভিন্ন ধরনের জিনিসপত্র মেশানো থাকে, কিন্তু ঘরে শুধুমাত্র দুধ দিয়ে দেখো এই ধরনের রসমালাই বানিয়ে নিলে ভীষণ হেলদি হয়, খেতে টেস্টটা আরও বেটার হয়। আর এই রসমালাইটা এত বেশি টেস্টি হয়েছিল ঠান্ডা হওয়ার পরে, যেটা আর কি বলবো। আর দেখো কতটা ভালো হয়েছে, খেতেও কিন্তু ভালো হয়েছে, আর বানাতে কিন্তু খুব একটা সময় লাগে না। এটা দারুণ। দারুণ, ব্যাপক ব্যাপক ব্যাপক। ইয়াম্মি।